ফাইনালি এত বছর পর আমাদের তেজস যুদ্ধবিমানকে নিয়ে একটা বড় সফলতা পেয়েছে, যেখানে প্রথমবার ভারত নিজেদের স্বদেশি যুদ্ধবিমান রপ্তানি শুরু করতে পারে এই দেশ। আর এর মাঝে ওদিকে আমেরিকার সাথেও ভারতের ঐতিহাসিক চুক্তি হয়ে গেছে, যেখানে আমেরিকা তাদের সবচেয়ে খতরনাক নিউক্লিয়ার টেকনোলজি ভারতীয় কোম্পানিকে ট্রান্সফার করতে রাজি হয়ে গেছে। আর তার সাথেই কিভাবে ৩৫ বছর পর শ্রীলঙ্কায় ভারতীয় হাতিয়ারও মোতায়েন শুরু হবে এবং মহাশক্তিশালী K5 মিসাইলকে নিয়ে কী খবর সামনে এসেছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারে। আমাদের প্রথম আপডেট রয়েছে ভারতের প্রথম সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলকে নিয়ে। রিসেন্টলি খবর এসেছে যে DRDO 1500 কিলোমিটার দূরে হামলা করতে সক্ষম সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইল প্রায় রেডি করে ফেলেছে, যার নাম হলো SLCM। এই মিসাইলের একটা ল্যান্ড বেস ভেরিয়েন্ট LACM, যাকে ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলও বলে, সেটা অলরেডি গত বছর টেস্ট হয়ে গেছে। নৌবাহিনীর পারফরমেন্সে ব্যাপক খুশি ছিল, তাই ওরা এর একটা সাবমেরিন লঞ্চ ভেরিয়েন্ট চাইছে, যেখানে এই মিসাইল এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে বর্তমান কিলো ক্লাসের রাশিয়ান সাবমেরিন থেকে শুরু করে ফ্রেঞ্চ সাবমেরিন হোক বা ভবিষ্যতের P-76 আন্ডারে ভারতের দেশীয় সাবমেরিন, সকলের সাথে এটা কম্প্যাটেবল হবে। সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর জন্য আলাদা ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেমের প্রয়োজনই নেই। টর্পেডো লঞ্চের জন্য সাবমেরিনের যে টর্পেডো টিউব থাকে সেখান থেকেই এর লঞ্চ করা সম্ভব। খুব সম্ভবত 2028 সালের আগে ভারতের এই প্রথম সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইল আমরা ভারতীয় নৌবাহিনীতে দেখতে পাব, যা এক ঐতিহাসিক সফলতা হবে ভারতের জন্য, এবং ভারতকে ফ্রান্স বা রাশিয়ান মিসাইলের ওপর সম্পূর্ণ নির্ভর থাকতে হবে না এই সাবমেরিনের জন্য। আমাদের নেক্সট আপডেট রয়েছে তেজসকে রপ্তানি। এটা ভারতের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত হতে পারে। রিসেন্টলি আর্মেনিয়ার বায়ুসেনা আর ডিফেন্স মিনিস্ট্রির একটা ডেলিগেশন ভারতের HL আর AD এর সাথে মিটিং করে। এখানে আর্মেনিয়া ভারতের তেজস যুদ্ধবিমানকে নিয়ে কথাবার্তা চালায়। ভারতীয় অফিসিয়াল তেজসের পুরো ব্রিফিং দেয় আর্মেনিয়ার বায়ুসেনাকে। এখানে বেসিক্যালি আর্মেনিয়া যত তাড়াতাড়ি সম্ভব কিছু যুদ্ধবিমান কিনতে চাইছে, কেননা অলরেডি গত বছর আজারবাইজান পাকিস্তানের সাথে প্রায় 16টা J-17 যুদ্ধবিমান কেনার ডিল সাইন করেছিল, যা খুব তাড়াতাড়ি ডেলিভারি শুরু হয়ে যাবে। ফলে স্বাভাবিকভাবেই যদি 16টা J-17 চলে আসে আর অলরেডি 11টা MiG-29 রয়েছে আজারবাইজানের কাছে, তো একে কোনোভাবেই আর্মেনিয়ার বায়ুসেনা কাউন্টার করতে পারবে না, কেননা ওদের কাছে কেবলমাত্র 3টে সুখোই 30 রয়েছে এবং কিছু গ্রাউন্ড অ্যাটাক সুখোই 25 রয়েছে, যা এয়ার টু এয়ার রোলে তেমন একটা কাজে আসবে। সেক্ষেত্রে কেবলমাত্র এয়ার ডিফেন্সের ভরসায় আর্মেনিয়া কতক্ষণ টিকবে? এই জন্যই ওদেরও কম করেও একটা স্কোয়াড্রন বিমানের প্রয়োজন রয়েছে, এবং আর্মেনিয়ার নজর রয়েছে ভারতীয় তেজসের ওপর। রাশিয়ার যুদ্ধবিমান আর্মেনিয়া পাবে না, আর না ওরা কিনবে। আমেরিকা বা ফ্রান্সের বিমান চরম দামি, তো বাকি থাকছে একমাত্র ভারত। মুশকিল হলো আর্মেনিয়া ভরসা পাচ্ছে না যদি ওরা বিমানের অর্ডার দেয় ভারত সময় মতন ডেলিভারি দেবে কিনা, কেননা ইঞ্জিনের সমস্যাও রয়েছে। এই ইঞ্জিনের সমস্যার কারণেই অনেক দেশ তেজস কিনতে চায়নি। যাই হোক, আপাতত ইঞ্জিনের ডেলিভারি আমেরিকা শুরু করে দিয়েছে, তো সম্ভাবনা রয়েছে যে যেহেতু আর্মেনিয়ার কাছে তেমন কোনো অপশান নেই, ওরা তেজসকে কনসিডার করতে পারে, যা এগেইন ভারতের জন্য ঐতিহাসিক ডিল হবে। একবার আর্মেনিয়া তেজস কিনলে বাকি দেশও কিন্তু ইন্টারেস্ট শো করবে, যেরকম আর্টিলারি, ব্রহ্মোস আর বাকি হাতিয়ারের ক্ষেত্রে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এটা একটা বড় সমস্যা যে তেজস এত বেটার ফাইটার জেট হওয়া সত্ত্বেও কেবলমাত্র আমেরিকার ব্ল্যাকমেলিংয়ের কারণে কোনো দেশ এদিকে আসতে ভয় পাচ্ছে। এটাকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবারে আসে আমাদের পরবর্তী খবর নিউক্লিয়ার টেকনোলজিকে নিয়ে। এটা ভারতের জন্য সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে চলেছে। খবর অনুযায়ী ফাইনালি ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে আমেরিকা ভারতকে নিজেদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হয়ে গেছে। 2008 সালে দুই দেশের মধ্যে নিউক্লিয়ারের ডিল হয়ে গেছিল, কিন্তু না ওবামা আর না বাইডেন এই ডিল এগোতে দিয়েছিল। ফাইনালি এখন আমেরিকার সরকার মঞ্জুরি দিয়ে দিয়েছে যে আমেরিকার কোম্পানি ভারতীয় কোম্পানিকে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের টেকনোলজি বিক্রি করতে পারে। এখানে বেসিক্যালি কী হবে, আমেরিকার হলটেক ইন্টারন্যাশনাল কোম্পানি
তিনটে ভারতীয় প্রাইভেট কোম্পানিকে স্মল মডিউলার রিঅ্যাক্টরের যে টেকনোলজি সেটা ট্রান্সফার করবে, যাকে কাজে লাগিয়ে ভারতের ভেতর একাধিক ছোট ছোট নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি হয়। এগুলো নর্মাল বড় সাইজে হেভি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের তুলনায় অনেকটাই ছোট হবে। মেনলি স্পেসিফিক কোনো এরিয়ায় পাওয়ার জেনারেট করতে কাজে আসে। প্ল্যান তো এটাও রয়েছে যে রেলওয়েও ছোট ছোট স্মল রিঅ্যাক্টরে ইনভেস্টমেন্ট করবে, যাতে ওদের পাওয়ার ডিমান্ড মেটাতে পারে। কারণ ভবিষ্যতে ফসিল ফিউল থেকে শিফট করতে হলে বেস্ট অল্টারনেটিভ হবে নিউক্লিয়ার এনার্জি। যদিও এখানে প্রপার রেস্ট্রিকশন রয়েছে যে ভারত এই টেকনোলজি কোনো রকম মিলিটারি কাজে ব্যবহার করবে না, আর না নিউক্লিয়ার এক্সপ্লোশনে ব্যবহার করা যাবে। ফলে ওভারঅল ভারতীয় গ্রিন এনার্জির জন্য এটা বড় মাইলস্টোন ছিল। পরবর্তী খবর রয়েছে ভারত আর শ্রীলঙ্কার ডিফেন্সের চুক্তি নিয়ে। এটা গত ৩৫ বছরে প্রথমবার হতে চলেছে যেখানে শ্রীলঙ্কা ভারতের সাথে কোনো ডিফেন্স প্যাক্ট সাইন করে। কিছুদিন আগেই আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে শ্রীলঙ্কা ভারতের কাছে সাহায্য চেয়েছে, যার আন্ডারে ভারত একটা স্মল আর্মসের ফ্যাক্টরি শ্রীলঙ্কার ভেতর সেট আপ করে। আর এর মধ্যেই আরও একটা বড় খবর আসছে, যেখানে আগামী মাসেই প্রধানমন্ত্রী মোদি শ্রীলঙ্কায় যাবে। ওখানে একটা ডিল সাইন হবে, যেটা অফিশিয়ালি ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, যেটা প্রথম ভারত আর শ্রীলঙ্কার একটা অফিসিয়াল ডিফেন্স প্যাক্ট হবে। এটা বিরাট বড় খবর। চায়না যেভাবে শ্রীলঙ্কার প্রায় অর্ধেক দখলই করে নিয়েছিল, তাকে কাউন্টার করে এখন ভারত না কেবল শ্রীলঙ্কার পুরো ডিফেন্সকে দেখবে, বরং ভারতীয় হাতিয়ারও মোতায়েন হতে পারে। যদিও এই কথাটা এখনও অফিসিয়ালি বলা হয়নি, আর না বলবে, কারণ এতে আপনারা সকলেই জানেন কী ধরনের সমস্যা তৈরি হতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আমি বারবার বলেছিলাম যে এই পুরো রিজিয়ন ভারতের আন্ডারেই আসবে মাল্টিপোলার বিশ্বের কারণে। আর খেয়াল করেন, শ্রীলঙ্কার বর্তমান যে রাষ্ট্রপতি, তিনি কট্টর ভারত বিরোধী কমিউনিস্ট। ওনার পুরনো স্টেটমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন, যেখানে উনি ক্লিয়ারলি বারবার বলেছেন যে ভারতই আমাদের মেন শত্রু, আমাদের চায়নার সাথে নেগোসিয়েশন করা উচিত এবং ডিল করা উচিত। আর আজ ওই সেম ব্যক্তি কিন্তু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, আর তার আন্ডারেই এই সমস্ত ডিল হচ্ছে ভারতের সাথে। শ্রীলঙ্কার ভেতর ওদের পুরো এনার্জি সেক্টর ভারতকে হ্যান্ডওভার করা হচ্ছে। এখানে সোলার এনার্জি পার্ক তৈরি করছে ভারত। অয়েল আর গ্যাসের সাপ্লাইয়ের জন্য জয়েন্ট ফেসিলিটি তৈরি হবে ভারত আর ইউএইর দ্বারা। লোন চলছে ভারতের, ডিফেন্সও ভারতে। এরপর আর কি বলার আছে? এখানে ক্লিয়ার যে টাকা কথা বলে। যে দেশ যতই লাফাক, হবে সেটাই যেটা বড় বড় দেশ মানে ভারত, চায়না, আমেরিকা নিজেদের মধ্যে ঠিক করবে। যার জলজান্ত উদাহরণ এখন শ্রীলঙ্কা, মালদ্বীপ। এই দেশগুলো কেবলমাত্র গুটি। যাই হোক, ফাইনালি আমাদের শেষ খবর রয়েছে ভারতের সবচেয়ে খতরনাক নিউক্লিয়ার মিসাইলকে নিয়ে, যার রেঞ্জ তো ৬০০০ কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি এটা আনলিমিটেড রেঞ্জের সাথে আসে। কেননা এটা এক ধরনের সাবমেরিন লঞ্চড নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল, যাকে জলের নিচে লুকিয়ে লঞ্চ করা যেতে পারে বিশ্বের যে কোনো দেশেরও। ফাইনালি বহু মাস পর এটাকে নিয়ে একটা আপডেট এসেছে, যার আন্ডারে খুব সম্ভবত ভারত এই মিসাইল টেস্টের জন্য রেডি হচ্ছে। ডিআরডিও এই মিসাইলের ক্যানিস্টার, যার থেকে এটা লঞ্চ করা হবে, তার কিছু ছবি পাবলিক করেছে। এছাড়াও এর একাধিক কম্পোনেন্ট যেটা সাপ্লাই করা হচ্ছে তাকেও শোকেস করা হয়েছে। ছবিগুলো নতুন নাকি অনেক দিনের জানা নেই, কিন্তু এখন ডিআরডিও পাবলিশ করেছে। তবে মোদ্দা কথা হলো, এই মিসাইল হয় রেডি হয়ে গেছে, আর তা না হলে এর কম্পোনেন্ট সাপ্লাই হয়ে গেছে এবং আগামী কয়েক মাস এটা রেডি হবে। দুটোর মধ্যে যেটাই হোক, খুশির ব্যাপার হলো দুটো ক্ষেত্রেই এই বছরের মধ্যে এই মিসাইল টেস্টের জন্য রেডি হয়ে যাবে এবং খুব সম্ভবত বছরের মাঝামাঝি বা ম্যাক্সিমাম শেষের দিকে আমরা প্রথম K5 ব্যালিস্টিক মিসাইলের টেস্ট দেখতে পাব। আর টু বি অনেস্ট, অগ্নি-5, অগ্নি-6 সব ভুলে যাবে যদি এই K5 মিসাইল টেস্ট হয়। আপনারা ভাবতেও পারছেন না যে পশ্চিমা মিডিয়ায় কী পরিমাণ কেওয়াস তৈরি হবে এবং ভারতকে নিয়ে রেসিজমও করবে, কেননা অগ্নি-5, 6 এর রেঞ্জ তাও লিমিটেড। কিন্তু K5-এর সেই সমস্যা নেই। ভারতের নিউক্লিয়ার মিসাইল জলের নিচে লুকিয়ে প্রশান্ত মহাসাগর হোক বা ভারত মহাসাগর, যেখানে ইচ্ছে গিয়ে সাবমেরিনের থ্রু মিসাইল অ্যাটাক করতে পারে। ফলে বিশ্বের কোনো দেশ আমাদের হামলার যে রেঞ্জ তার বাইরে থাকবেন, যে একটা দারুণ খবর ভারতের জন্য।